দেখুন এখান থেকে একটু সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে সিটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কঙ্কনা, বিদেশি বঙ্গতানের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা রয়েছি চেক রিপাবলিকের একটা ছোট্ট সুন্দর শহর ব্রুনোতে। আজকে এই পুরো শহরটা আপনাদের সাথে ঘুরে দেখাবো। তো চলুন তাহলে ঘুরে দেখা যাক এই ব্রুনো শহরটা। আসুন। আজ আমরা ঘুরে দেখব একটি অপূর্ব সুন্দর শহর ব্রুনো। এটি চেক রিপাবলিকের দ্বিতীয় বৃহত্তম শহর। এখানে রয়েছে ঐতিহ্য, ইতিহাস, আধুনিকতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক দুর্দান্ত সংমিশ্রণ। চলুন তবে এই সুন্দর শহরের রঙিন পথগুলো একসাথে ঘুরে দেখি। ব্রুনো শহরে দুপা হাঁটতে না হাঁটতেই দেখা যায় একটি করে ছোট ছোট চার্চ। বাঁ দিকে দেখা যাচ্ছে সেন্ট ইয়কব চার্চ। আমরা কিন্তু এখানে মানডে থাকবো বলে সেভাবে কিন্তু ভেবে আসিনি। যেহেতু আমরা ট্রাভেল করছিলাম পোল্যান্ড থেকে জার্মানির মাঝখানে একটা ব্রেক দরকার, তাই এই শহরটাকে বেছে নিয়েছিলাম। কিন্তু মানডে এখন এবার এসে দেখলাম যে মানডেতে এখানে ম্যাক্সিমাম মিউজিয়াম বা আরও সব যে দেখার জিনিসগুলো সেগুলো কিন্তু বন্ধ। তাই আপনারা যদি কখনো ব্রুনো আসেন তো মানডেটা বাদ দিয়ে আসবেন। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এই শহরে দুপা হাঁটতে না হাঁটতেই একটা করে এরকম কফির স্টল। কফি, ব্রেস্তো বা ক্যাফে তো আমরা সবাই দেখেছি, তবে কলকাতায় যেরকম ফাস্ট ফুডের স্টল, তেমন কফি স্টল কিন্তু এই প্রথমবার কোনো শহরে দেখলাম। এটি হলো ব্রুনোর অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক। এই ঘড়িটি সময় দেখানোর পাশাপাশি চাঁদ এবং সূর্যের অবস্থানও প্রদর্শন করে। এটি স্থানীয় মানুষ এবং পর্যটকের কাছে একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই অ্যাস্ট্রোনমিক্যাল ক্লকটার কিন্তু একটা বেশ মজার ব্যাপার আছে। রোজ বেলা 11টার সময় এর কোণ থেকে 4টে গ্লাস মার্বেল বেরোয়, আর যারা টুরিস্ট বা যে থাকে সামনে, সেই গ্লাস মার্বেলগুলো কিন্তু অ্যাজ এ সুভিনিয়ার বাড়ি নিয়ে যেতে পারে। আমাদের আজকে একটু দেরি হয়ে গেছে, এখন প্রায় 12:30 মতো বাজে, তাই আমরা অপরচুনিটিটা মিস করে নিয়েছি। তো আপনারা যদি কখনো ব্রুনো আসেন আর ঠিক 11টার সময় আশপাশে থাকেন, নিশ্চয়ই কিন্তু এই অ্যাস্ট্রোনমিক্যাল ক্লকের কাছে আসবেন আর গ্লাস মার্বেলগুলো কালেক্ট করতে ভুলবেন না। এই শহরের মেইন সিটি সেন্টারের একদিকে রয়েছে প্রাচীন ইতিহাস আর অন্যদিকে রয়েছে আধুনিক শহরের জীবন। ব্রুনোর প্রধান চত্বরে আপনি পাবেন প্রাচীন ভবন, নানান রকম সুন্দর আর্কিটেকচার এবং প্রচুর রেস্টুরেন্ট ও কাফে। এক কাপ কফির সঙ্গে শহরের রাস্তায় হাঁটা সত্যিই এক অদ্ভুত অভিজ্ঞতা। এটা হলো ব্রুনোর ওল্ড টাউন হল, আর এখানে রয়েছে একটা অবজারভেশন টাওয়ার, যেটার মাথায় উঠে পুরো সিটিটার একটা সুন্দর ভিউ দেখা যায়। তবে আমরা আর উপরে উঠছি না আজকে। আর এই দেখুন, মাথার উপর এখানে ঝোলানো রয়েছে একটা স্টাফড কুমির। টাউন হলের ভেতরে রয়েছে এই ব্রুনো লেখা একটা সুন্দর সিম্বল, আর একটা রয়েছে রেস্টুরেন্ট, আর ভেতরে হচ্ছে চেক ভাষায় সুন্দর গান বাজনা। এবার আমাদের পরের অ্যাট্রাকশন হলো ক্যাথেড্রাল অফ সেন্ট পিটার অ্যান্ড পল। এই আমরা পৌঁছে গেলাম ক্যাথেড্রাল অফ সেন্ট পিটার অ্যান্ড পল। এটি চেক রিপাবলিকের ব্রুনো শহরের একটি গুরুত্বপূর্ণ গির্জা, আর এটি শহরের একটি অন্যতম ঐতিহাসিক এবং স্থাপত্যিক নিদর্শন। এই ক্যাথেড্রালটি হলো একটি গথিক আর্কিটেকচার। এছাড়াও গির্জাটির ভেতরের নকশা অত্যন্ত চমৎকার, যেটা সব পর্যটকদের মুগ্ধ করে দেয়। এই গির্জাটির
নির্মাণের কাজ শুরু হয়েছিল 1300 সালে। এর বিশাল 2 মিনার বা টুইন স্পায়ার্স, যেটা কিনা প্রায় আকাশ ছুঁই বানিয়ে দিয়েছে এই গির্জাটাকে পর্যটকদের কাছে ওয়ান অফ দ্য ফেমাস অ্যাট্রাকশনস। ক্যাথিড্রালটা এতটাই বড় যে আমি ক্যামেরার পুরো একটা ফ্রেমে পুরো ক্যাথিড্রালটাকে ধরাতেই পারছিলাম না। একবার চলুন ভেতরটাও দেখে আসি। আমাদের পরের গন্তব্য হলো ব্রুনোর অসুয়ারি, বা বাংলায় যেটাকে বলা হয় অস্থি সংরক্ষণাগার। প্যারিসেও এমন একটি অসুয়ারি রয়েছে যেটাকে ক্যাটাকম্ব বলা হয়। এটি ইউরোপে যত বড় বড় অস্থি সংরক্ষণাগার রয়েছে তার মধ্যে থেকে একটি, আর এটা ঠিক সেন্ট জেমস চার্চের নিচে অবস্থিত। ব্রুনো শহরে এটি 1600 শতকে তৈরি হয় এবং এটি মূলত প্লেগের সময় মারা যাওয়া মানুষদের অস্থি সংরক্ষণ করার জন্যই ব্যবহার হতো। ওই সময় শহরে প্লেগ মহামারী ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার মানুষের মৃত্যু হয়। ওই সব মৃতদেহের অস্থি গির্জার নিচে সংগ্রহ করা হয় এবং আস্তে আস্তে একটি বিশাল অস্থি সংরক্ষণাগারে পরিণত হয়। এই অসুয়ারির ভেতরে কিন্তু বেশ একটা গা ছমছমে ব্যাপার। যেদিকেই তাকাবেন সেদিকেই মানুষের মাথার খুলি, হাত, পা এবং অন্যান্য অংশ দেখা যায়। ব্রুনোর এই অস্থি সংরক্ষণাগার আজ একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থান হিসেবে পরিচিত। এটি পর্যটকদের কাছে একটি বিশেষ আকর্ষণ এবং চেক প্রজাতন্ত্রের ইতিহাসের একটি গভীর দিক তুলে ধরে। বলা হয় এই অসুয়ারির মধ্যে নাকি 50,000-এরও বেশি মানুষের অস্থি সংগ্রহ করা রয়েছে। প্যারিসের ক্যাটাকম্বস নাকি ইউরোপের সবচেয়ে বড় অসুয়ারি, তারপরে এই ব্রুনোর এই অসুয়ারিটা। আমার ডান দিকে রয়েছে সেন্ট পিটার অ্যান্ড পল, আর এদিকে বাঁ দিকে রয়েছে সেন্ট ইয়াকব চার্চ। আর এই যে মাঝখানটায় যে স্কোয়ারটা দেখতে পাচ্ছেন, এই স্কোয়ারেই এই যে এতক্ষণ যে মামিগুলো দেখিয়ে এলাম সেই ডেড বডিগুলো এখানে বেরিড ছিল। এটা হলো পুরো ছিল একটা বেরিয়াল বা কবরস্থান, বেরিয়াল গ্রাউন্ড বা কবরস্থান। এখান থেকেই সমস্ত মামিজ আর ওই ডেড বডিজগুলোকে এক্সকাভেট করে ওই অসুয়ারিতে সংরক্ষণ করা হয়েছে। কোনো এককালে এই জায়গাটা ছিল বেরিয়াল গ্রাউন্ড বা কবরস্থান, তবে এখন এটা হয়ে গেছে মার্কেট। যেমন ইউরোপের সব সিটিতেই একদিন করে এরকম ফ্রেশ মার্কেট বসে, আজ হলো ব্রুনোর হাট বা ফ্রেশ মার্কেটের দিন। চলুন একবার ভালো করে ঘুরে আসি আর দেখে আসি কি কি পাওয়া যাচ্ছে এই মার্কেটে। এখানেও রয়েছে দেখুন একটা ছোট্ট রেস্টুরেন্ট। খাবার কিন্তু কোথায় খাবেন সেই ভাবনা কিন্তু এখানে করতে হবে না, সব জায়গাতেই রয়েছে দুপা হাঁটতে না হাঁটতেই একটা করে রেস্টুরেন্ট। ওই দেখুন বাঁ দিকে দেখা যাচ্ছে একটা অরেঞ্জ কালারের গাড়ি। এটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার একটি বাংকার, তবে এটি এখন রেস্টুরেন্ট হয়ে গেছে। কেউ যদি দেখতে চায় যে বাংকার কেমন হতো যুদ্ধের সময়, তাহলে এই রেস্টুরেন্টটাতে ঘুরে আসা যেতে পারে। রেস্টুরেন্ট হয়ে গেলেও অ্যাটমসফিয়ারটাকে কিন্তু বাংকারের মতনই রাখা হয়েছে। এবার আমরা যাচ্ছি কাসলে। তো
একদম লাশ গ্রিন একটা এরিয়া, পার্কের মতো। এটা হলো স্পিলবার্গ পার্ক। এই কাসলটা যেহেতু একটা হিলের উপরে, তাই বেশ চড়াও রাস্তাটা। আস্তে আস্তে করে কিন্তু আমরা নিচ থেকে একদম উপরে উঠছি। এটি 1300 সালের দিকে নির্মিত হয় এবং প্রথমে এটি ব্রুনোর শাসকগণের জন্য একটি রাজকীয় দুর্গ ছিল। তবে পরে এটি একটি শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত হয় এবং শহরের অন্যতম প্রধান প্রতীক হয়ে ওঠে। এই স্পিলবার্গ কাসলটিও কিন্তু একটি গথিক আর্কিটেকচার ছিল, তবে সময়ের সাথে সাথে এটি বিভিন্ন স্থাপত্য শৈলীতে পুনর্নির্মিত হয়। আঠারোশো শতকের শেষের দিকে এটি একটি বিশাল দুর্গের মতো পুনর্নির্মাণ করা হয়, তবে পরের দিকে এটিকে একটি কারাগার বা প্রিজন হিসেবে ব্যবহার করা হতো। এটা কিন্তু ব্রুনোর সেই সময়কার সবচেয়ে ভয়ঙ্কর প্রিজন বা কারাগার হিসেবে পরিচিত ছিল, আর এখানে অনেক পলিটিক্যাল প্রিজনাররা বন্দী ছিলেন। কাসল চত্বরে ঢুকলেই দেখা যাবে এই সুন্দর একটি দোলনা, সামনে রয়েছে অপূর্ব সুন্দর ভিউ, আর সঙ্গে বইছিল সুন্দর মৃদু হাওয়া। সব মিলিয়ে কিন্তু দারুণ লাগছিল। এই কাসলটা তৈরি হয়েছে প্রায় 3 একর জমির উপরে। বর্তমানে স্পিলবার্গ কাসল হলো একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং একটি শহরের ইতিহাস, সংস্কৃতি এবং স্থাপত্য সম্পর্কে জানার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। স্পিলবার্গ কাসল কিন্তু ব্রুনোর ঐতিহ্য এবং সংস্কৃতির এক অমূল্য অংশ, যা বছরের পর বছর ধরে পর্যটকদের আকর্ষিত করে চলেছে। এখন প্রায় 6:30 মতো বাজে। ওয়েবসাইটে লেখা রয়েছে যে কাসলটা সকাল 6টা থেকে রাত 11টা অবধি খোলা থাকে, তবে আমি কাউকে দেখছি না যে কেউ ভেতরে ঢুকছে। আর দেখুন এখান থেকে একটু সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে সিটির। এই কাসল প্রেমিসেসে ঢোকার জন্য কিন্তু কোনো টিকিট লাগে না, পুরোটাই ফ্রি অফ কস্ট। কাসল ভেতরে যেতে হলে একমাত্র টিকিট লাগবে, আদারওয়াইজ এখানে কোনো টিকিট লাগছে না। তো আর এখানে এত সুন্দর একটা বড় পার্ক, লোক এটাই ঘুরে বেড়াচ্ছে। এত সুন্দর ওয়েদার, এখন রোদের তাপটা নেই, সুন্দর হাওয়া দিচ্ছে। আর আশেপাশে ছোটো ছোটো সব রেস্টুরেন্ট রয়েছে কাসল ক্যাম্পাসের ভেতরে, লোক এখানে খাচ্ছে যাচ্ছে, ডিনার করছে। তো সব মিলিয়ে বেশ একটা সুন্দর পরিবেশ। এই কাসলটা এতটাই বড়, এতটাই সুন্দর যে সারাদিন এখানে কিন্তু দিব্যি ঘুরে বেরিয়ে সময় কাটানো যায়। এবার আমাদের দিনের মতো শেষ গন্তব্যতে যাচ্ছি আমরা। প্রায় সন্ধ্যে 7টা মতো বাজে, তবে যেহেতু গরমকাল তাই এখনও সুন্দর আলো রয়েছে, আর আমাদের লাস্ট যে গন্তব্যটা সেটাকে দেখার সুযোগ করে দিচ্ছে। চলে এসেছি আমরা ব্রুনোর ওয়াটার ফাউন্টেন ক্লকে। এই ফাউন্টেনটা হলো রিয়েল ওয়ার্ক অফ আর্ট। কেন বলছি ভালো করে দেখলেই বুঝতে পারবেন। ওই দেখুন, ফাউন্টেন থেকে কত কিছু লেখা ঝরে পড়ছে, তার মধ্যে রয়েছে আজকে তখনকার টেম্পারেচার আর কটা বাজে সেইটা, সাথে রয়েছে দিনক্ষণ, তাছাড়া রয়েছে নানান রকমের লাইট অ্যান্ড সাউন্ডের সঙ্গে ডিজাইন। এমন অদ্ভুত সুন্দর ফাউন্টেন কখনো দেখেছেন? কেমন ম্যাজিকের মতো সব লেখা, টাইম, টেম্পারেচার, দিনক্ষণ সব ঝরে পড়ছে। ব্রুনোতে এলে কিন্তু এটা একদম মিস করবেন না। ব্রুনোর এই জলঘড়িটি স্থাপন করা হয়েছিল 2002 সালে, আর এটি শহরের একটি অন্যতম বিখ্যাত আকর্ষণ। ব্রুনোর এই ওয়াটার ক্লকটি শুধু পর্যটকদের কাছেই নয়, স্থানীয় মানুষের কাছেও কিন্তু একইভাবে জনপ্রিয়।
আর এই ক্লকটাকে দেখার ঠিক সময় কিন্তু বিকেলবেলায়, কারণ দিনের বেলা যখন আলো রয়েছে তখন কিন্তু এই লাইটগুলো আর এফেক্টগুলো ঠিক ভালোভাবে বোঝা যাবে না। সন্ধে সন্ধে যেই হয়ে যায় তখনই এই লাইটের এফেক্টগুলো বোঝা যায়, আর তখন যেন সব কিছু আরও সুন্দর লাগে। এই পার্কটাতে রয়েছে প্রচুর বসার জায়গা, আর সাথে ছিল সুন্দর মিউজিক। কিছু লোকাল ছেলেপুলেরা নিজেরাই গান বাজনা করছিল ওখানে বসে। আর সামনে তো ছিলই এইরকম সুন্দর অসাধারণ একটা ভিউ। সব কিছু মিলে যেন সন্ধেটা অপূর্ব লাগছিল। আশা করছি আমাদের ব্রুনোর ব্লগ আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে এই ছিল ব্রুনোর ভ্রমণ কাহিনী। আবার দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন অ্যাডভেঞ্চারের সাথে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে।